আমি আসলে তখন আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে, আমি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে, বিজনেস ব্যাকগ্রাউন্ড বা এরকম থেকে আমি এটা পেয়ে গেছি। আমার বিশ্বাসই হচ্ছিল না, যে উপর কনফিডেন্ট ছিল, কারণ যেহেতু এবার প্রোফাইলটা ফুলি ফান্ডেড স্কলারশিপ আছে, তারপরে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ আছে, তো সেগুলো একটু কনফিডেন্ট ছিল। তখন উনি অ্যাপ্রুভাল লেটারটা দিয়ে বললো যে কংগ্রেচুলেশন, সবাই তুমি ভিসা। তখন আমি খুশি, আমি খালি দেখতেছিলাম যে আমার পাসপোর্ট কি ওটাই রেখে দিচ্ছি কিনা, ওটা দেখে টেনশন। তখন যখন দেখলাম যে না, ফাইনালি পাসপোর্ট দেয় না, আমার আইডেন্টি প্রুফ দিল, কোনো জানি কিন্তু আমি হচ্ছে ইন্টারভিউ যে প্রিপারেশন, যে ভূমিকা যে মেন্টরসটা ছিল, যে সকলের মানে যে অবদান, এটা আসলে স্বীকার করার মতো কিছুই নেই। যেমন আমি মেন্টর ছিল ঐশী ম্যাম, পূর্বা ম্যাম, তারপরে মেয়ে থাকবেন, সবাই তো একদিন একজন ইন্টারভিউ নিত, সাদিয়া ম্যাম, তারপরে কর্মসা সুদীপ স্যার, ডক্টর সবাই হচ্ছে এতটা সাপোর্টিভ ছিল। এবং আমার যেদিন ইন্টারভিউ, তার এক সপ্তাহ আগে থেকে একটা স্যারের সকলে হচ্ছে একটা স্পেশাল একটা খুলে ফেলে হোয়াটসঅ্যাপে, যে এমন হচ্ছে দিনে চারবার ইন্টারভিউ নিচ্ছে। আর শুধু স্যার এরকম হচ্ছে যে শুধু স্যার ভোর 4টার সময় আমার ইন্টারভিউ নিচ্ছে, নামাজ পড়ার পরে ইন্টারভিউ নিচ্ছে। আবার এরকম হচ্ছে স্যার 12টার সময় ইন্টারভিউ শুরু করছে, একদম আসরের আজান দিয়ে ফেলছে, তার ফাঁকে স্যার স্টুডেন্টকে বলবো যান নামাজ পড়ে আসেন, তারপর ইন্টারভিউ হবে। অন্য স্যার আমার ফাইলটা দেখছিল, যখন একদম মাঝামাঝি আমার অফারটা চলে আসছে, তখন I-20 আসছে। তখন আসার পরে প্রথমবার আমার 50% স্কলারশিপ ছিল এই I-20-তে। তখন আমি বলছি যে স্যার, আমারও যে মাস্টার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছিল, যে আমি হয়তো আর সামনে আগাবো না, আমার পক্ষে সম্ভব না। আমার হাজবেন্ড আমাকে বলে দিচ্ছিল যে আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, কারণ আমাদের এই যে 2.5 বছর 3 বছরের জার্নিটা, সেই শুরু থেকে আমাদের ফ্যামিলির কেউ জানে না। তো সেই জায়গা থেকে এক পর্যায়ে আমাদের অফারটা আসার পরও আমরা স্যারকে জানিয়ে দিয়েছিলাম যে স্যার, আমি হচ্ছে আগাতে পারবো না, সম্ভব না, আমাকে ফাইলটা ক্লোজ করে দেবো, আমরা আর চাচ্ছি না, একদম একদম ফাইনাল ডিসিশন নিয়ে স্যারকে জানিয়েছিলাম। তখন স্যার আমাকে ফোন দিয়েছিল, যে বললো আমাদের এম্বাসি ডেট নেওয়া আছে, একটা অফার লেটার আসলো আমাদের। আমার যে স্যার সবসময় বলতো যে আমার প্রোফাইলটা ভালো, বা এটা স্যার এটা নিয়ে কাজ করতে চাই, দেখা যাক স্যার বেস্ট দিয়ে ট্রাই করবে, এটা একটা বেস্ট কিছু আনার ট্রাই করবে। ওই কথা বলার পরে স্যার আমার সবচেয়ে ফোন দিল, যে বললো আপনি সবকিছু প্রায় রেডি, এখন আপনি এটা চাইলেই স্টপ দিতে পারবেন না, এখন স্টপ হওয়ার প্রয়োজন নয়, বাকিটা আমি দেখতেছি। স্যার নিজের নিজের দায়িত্ব এটা নিল, যে আপনার এই ব্যাপারটা ফাইন্যান্সিয়াল যে প্রবলেম হচ্ছে, ওটা আমি দেখতেছি, আপনি প্লিজ এম্বাসি পর্যন্ত যান, যে আমি দেখতে চাই আসলে কি হয়, অ্যাটলিস্ট দেখেন কি হয়। স্যার আমাকে ফোর্স দিল যে এম্বাসি পর্যন্ত যান, টাকার এটা মানে যে প্রবলেম, এটা ওভারকাম হয়ে যাবে, টেনশন করার কিছু নেই, আমি দেখি। স্যারের ওই কথাই যে কোনো ডিউবিলিটি করতে, যে ঠিক আছে, কারণ আমাদের তারপরে থেকে মাথা ব্যথা করার কিছু নাই। কিন্তু স্যার আমাকে ওই জায়গা থেকে বললো যে আপনি এম্বাসিতে যান, ভিসা হোক না হোক, টাকা পয়সা এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আপনার। তো স্যারের ওই সাপোর্ট পেয়ে আবারও মাঝ রাস্তা থেকে স্যার পুশ করলো, আবার স্যার আমাদের ফাইল প্রসেস করে ফাইলে কাজ করে থাকলো। ফাইনালি I-20 আসলো। তারপরে যেটা ম্যাজিক্যাল মুভমেন্ট, যেটা হচ্ছে আমার ইন্টারভিউ ঠিক 13 দিন আগে আমার প্রথম I-20 থেকে 2% স্কলারশিপ ছিল। তারপরে স্যার আমাকে হচ্ছে একদিন ফোন দিল যে আপনার একটা ইন্টারভিউ হতে পারে হচ্ছে প্রফেসরের সাথে, এর আগেও যে ফান্ডিং এর ব্যাপারে, ফান্ডিং ব্যাপারে স্যার আমাকে কিছু গাইডলাইন দিল। তারপরে বললো আগামীকাল আপনার এটা ইন্টারভিউ হতে পারে সময়ের মধ্যে। তারপর ওই হিসাবে আমি মনে করলাম যে এরকম হবে, আমার হচ্ছে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে কোনো রিসার্চ পেপার নাই, কিছু নাই, আমার তো দোকানি হবে না। ওইটা নিয়ে জাস্ট আমি আশা করি নাই যে আচ্ছা ইন্টারভিউ আসবে। তখন ইনফ্যাক্ট তখনও কিন্তু আমি অত সিরিয়াস ছিলাম না, কারণ আমি এর আগে ডিফিউজ হয়েছি, এই জন্য এবার আশা রাখি নাই যে হবে, এবং একটু মন খারাপ ছিল। তখন যেদিন প্রফেসর, তারপর প্রফেসরের ইন্টারভিউ ছিল সন্ধ্যা 7টায়, তো স্যার আমাকে 5টার দিকে বললো যে এরকম হবে, আপনি প্রিপারেশন নিতে থাকেন। তখন আমি টুকটাক একটু প্রিপারেশন, স্যার কিছু গাইডলাইন দিল, সেই অনুযায়ী রিসার্চ করতেছিলাম যে কি হয় বা কি কোয়েশ্চেন হতে পারে, বা আমার যে প্রফেসর উনি আমার ইন্টারভিউ নিতে। তারপর 7টার দিকে প্রফেসর হচ্ছে গুগল মিটে ভিডিও কলের মাধ্যমে প্রায় হচ্ছে 47 মিনিটের, যে মিনিট আসলে ভুলবো না, 48 মিনিট বলা যায়, এখানে 47 মিনিটের একটা গুগল মিটে ভিডিও কলের ইন্টারভিউ ছিল। প্রফেসর মাঝখানে একটা পর্যায়ে বললো যে আমরা এই বছর স্কলারশিপটা খুবই রেয়ার, আমরা 4জনকে আমি নিবো, আমি অলরেডি 2জনকে পেয়ে গেছি। তখন আমি আবার হাসি খুশি বললাম যে তাহলে প্রায় রিকোয়েস্ট আমার এই সুযোগটা কাজে লাগাইতে হবে। তখন উনি হাসি দিলে বললো যে আচ্ছা বেস্ট অফ লাক, তুমি হচ্ছে চেষ্টা করো। তখন উনি কোয়েশ্চেন করতে থাকলো, কোয়েশ্চেন শুনতে থাকলো। তারপর একটা পর্যায়ে মনে হচ্ছে 40 মিনিটের পরে, 40 মিনিট পরে উনি আমাকে বললো যে আমি তো আবার থার্ড যে হচ্ছে তাকে পেয়ে গেছি, জিপিএস পেয়ে গেছি, কংগ্রাচুলেশন। এটা বলার পর আমি আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমাকে নিয়ে নিল, আমি পেয়ে গেলাম, মানে আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না। তখন উনি আবারও সেকেন্ড টাইম কংগ্রাচুলেট করলো। তারপরে আমাকে বললো যে মান্থলি স্টাইপেন্ড $1,000 স্টাইপেন্ড সহ উনি আমাকে অ্যাপ্রুভ করলো। আমরা চলে যাচ্ছি ভিসা এক্সপিরিয়েন্সে। সো জাকি, আপনি আছেন আমাদের মাঝে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম করে নিচ্ছি জাকিয়া সুলতানাকে, তিনি ইউএস থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে। স্যার আমি ইউএসএ তে এখনো যাই এখনো নাই, ইউএসএ যায়নি স্যার। উনি যায়নি? আমাকে কে যেন বললো উনি ইউএস থেকে যুক্ত হবে। আচ্ছা, পার্ডন মি, উনি যায়নি, উনি যাবে, মেবি খুব শীঘ্রই যাবে। সো সরি ফর দ্যাট। জি, মাই মিস্টেক। জি, আপনি আপনার মূল্যবান ভিসা এক্সপিরিয়েন্স শেয়ার করুন। আপনি আমাদের ফাইল প্রসেস, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আমাদের ফাইল প্রসেসিং এর স্টুডেন্ট ছিলেন। সো জি স্যার, স্যার আপনি কি না বলে তো যাবো না স্যার। আচ্ছা, ওকে। সো ফাইল প্রসেসিং স্টুডেন্ট ছিলেন উনি আমাদের। সো আপনার জার্নিটা কেমন ছিল আপনি বলবেন? কেন আপনার মনে হলো ইউএসএ তে যাবেন, এই বিষয়টা আগে বলবেন, তারপর শুনবো বাকিগুলো। মানে আপনি কি মনে হলো ইউএসএ যাওয়া প্রয়োজন, বা ইউএসএ ট্রাই করলে ভিসা হয়ে যাবে, বা ইউএসটাকে টার্গেট কেন করা হলো, এটা বলবেন। স্যার স্যার শুরুতে আসলে আমি অতটা স্পেসিফিক ছিলাম না ইউএসএ নিয়ে। আমি তো শুরুতে যেহেতু আমার ছোট বেবি ছিল, বা তখন অনেক ছোট ছিল, তখন চিন্তা করলাম যে দেশে আসলে
সরকারি চাকরির জন্য অনেক পড়াশোনা দরকার। তো ওইটা এত এফোর্ট দিয়ে করা সম্ভব না। তার থেকে অল্প কিছুদিন কয়েক মাস IELTS এর সময় দিই, পরে বাহিরে কোথাও জন্য ট্রাই করি। তো সেখান থেকে আহ, অনেক দেশ নিয়ে প্রথমে ঘাটাঘাটি করছি। তারপরে হচ্ছে USA তে ফোকাস করলাম, যে চেষ্টা করে দেখা যাক কি হয়। এইভাবে আর কি স্যার, শুরু থেকে এটা নির্দিষ্ট ছিল না। আচ্ছা, কিন্তু ওই যে আপনি তো রানী, প্রথমে আপনি তো প্রথমে একবার রিফিউজড হয়েছিলেন। সো রিফিউজড সময় কেন মনে হলো আপনি রিফিউজড হয়েছিলেন? আহ, স্যার আমি তো প্রথমে রিফিউজ হয়েছি। তখন আমার স্কলারশিপটাও তো অত বেশি ছিল না। তারপরে ইউনিভার্সিটিটাও ছিল, কিন্তু এখন মানে যেরকম একটা হাই র্যাঙ্ক ছিল ওটা ওরকম ছিল না। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট স্যার আমার মনে হয় যে আপনাদের সাথে তো শুরুতেও যখন রিফিউজ হয়েছি তখন তো আমি আপনাদের ফাইল প্রসেসিং স্টুডেন্ট ছিলাম না। কিন্তু আমি আমার ইন্টারভিউর কিছুদিন আগে থেকে আমি একটু গুগলে বা ফেসবুকে খুঁজতেছিলাম যে আসলে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বা কেমন কি হয়। তখনও এক ফ্রাইডে ছিল, এরকম আপনাদের ফ্রি ক্লাস হচ্ছিল। তখন ওখানে আসার পরে অনেক কিছুই জানলাম। তারপর ওইখান থেকে আপনাদের মোটিভেশন ছিল অনেক, আপনি দিচ্ছিলেন, কথা বলতেছিলেন। তখন সবার কথা শোনার পরে মনে হলো তো আমি তো আসলে কিছুই জানি না বা এই ব্যাপারে কিছুই ওরকম ধারণা নাই। তারপরে আপনাদের তখন আমি 36 স্পেশাল ব্যাচে ওটাতে এনরোল করি। তখন আস্তে আস্তে ইন্টারভিউ প্রিপারেশন নিতে থাকি। তারপর ইন্টারভিউতে যাওয়ার পর আমার স্যার মনে হলো যে ওখানে নার্ভাস হয়েছিলাম ফার্স্ট টাইম অনেক বেশি। যার কারণে আমার মানে ইন্টারভিউ কথা বলার স্পিডটা অনেক একটু বেশি ছিল, যদিও তখন আমাকে মেন্টররা এই বিষয়টাই তখন বারবার বলছিল যে আমার সব ঠিক আছে, কথা স্পিড নার্ভাস একটু বেশি বেড়ে যাচ্ছে। ঠিক এই কাহিনীটাই হইলো ইন্টারভিউতে যাওয়ার পরে। আর বাকি ওভারঅল প্রোফাইল আমার লাগবে, তখন তো রিফিউজ হইলো। আচ্ছা, প্রথম রিফিউজড হওয়ার পরে প্রথম রিফিউজড হওয়ার পরে আপনার মনে হয়নি যে আর দাঁড়াবো না, রিফিউজড হয়েছি, মানে হ্যাঁ আর স্যার, দাঁড়া লাভ নাই বা লাইফ শেষ, স্বপ্ন শেষ, এরকম কি মনে হয়েছিল আপনার? কেন মনে হলো যে আবার দ্বিতীয়বার আমি দাঁড়াই? প্রথম রিফিউজ হওয়ার পরে তো স্যার সত্যি কথা বলতে আমি 1-1.5 মাস একদম মেন্টালি খুবই খারাপ অবস্থায় ছিল। এরকমও হয়েছে আমি রাতে গভীর রাতে একদম 3টা 3:30 ঘুমাইতেছি, আমার হঠাৎ নিঃশ্বাস অফ হয়ে আসতো, যে মানে মনে হচ্ছে যে একদম সব শেষ, জীবনে মনে হয় আর কিছু বাকি নেই। অনেক একটা স্বপ্ন। তারপরে যাই হোক, তারপর নামাজ পড়ে আপনারা যেটা সবসময় বলতেন এটা আমার খুবই ভালো লাগতো, যে আপনি অরণ্য স্যার বা মেন্টর সবারই সবসময় নামাজের জন্য একটা বলতে, আল্লাহর কাছে চাওয়ার কথা, দোয়া হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে বা আশা না ছাড়ার জন্য। তো ওরকম এরকম মেন্টালি যখন একদম ট্রমার ভিতরে যাচ্ছি তখন আবার আমার রিজেকশনের 1 সপ্তাহ পরে আপনি একটা ওই যে F1 F2 রিফিউজ একটা গ্রুপ খুলছিলেন, তো ওইটাতে আবার অ্যাড হওয়ার পরে আপনার মোটিভেশন শুনলাম, অরণ্য স্যারের কথা শুনলাম, মোটিভেশন শুনলাম। আহ, তো পরবর্তী নিজের যে ভুলগুলো ওগুলো বুঝতে পারলাম, তখন আপনার কথা শুনে তখনই ইনস্ট্যান্ট একটা সিদ্ধান্ত নেই যে আরেকবার একটা চেষ্টা করে দেখা যাক, হয়তো আমি আমার বেস্টটা দিতে পারি নাই, আল্লাহ ভরসা দেখি আরেকবার একটা চেষ্টা করি। তো তখন ওই দিনেই আপনার সাথে যোগাযোগ করলাম, অরুণ স্যারের সাথে যোগাযোগ করলাম। আমার মনে আছে জুনের দিকে তো আমি রিফিউজ হয়েছিলাম, 24 সালে জুনের লাস্টের দিকে আপনাদের ওই যে ফাইল প্রসেসিং আমি একদম তখনই ওই দিনের সাথে সাথে ইয়ে করে ফেলি, ফাইল প্রসেসিং এর কথা বলে ফেলি। তারপর তো এখন এখন আমি চলে যাবো আর 2-1 দিন পরে, প্রায় 1 বছর জার্নির পরে আলহামদুলিল্লাহ স্যার আপনাদের আচ্ছা, এফোর্ট এই বা আল্লাহ। আচ্ছা, আমি হচ্ছে এখন পরের পার্টে আমাদের কথা শুনবো আসলে আমরা কি করেছি। তো আসলে এখানে অডিয়েন্স অনেকেই আছে যারা রিফিউজড হয়েছে প্রথমবার, দ্বিতীয়বার, বা এখানে অনেক অডিয়েন্স আছে যারা হচ্ছে দাঁড়াবে, নতুন ফ্রেশ। অনেক অডিয়েন্স আছে এখন অ্যাপ্লাই করেনি, বা এই ভিডিওটা হয়তোবা 1 দিন 2 দিন পর আরো 20-25 হাজার মানুষ শুনতে পারে। তো তাদের উদ্দেশ্যে যারা নতুন দাঁড়াবে, যারা রিফিউজড হয়েছে, বা যারা রিসেন্টলি ইন্টারভিউতে দাঁড়াবে, সবার উদ্দেশ্যে আপনার যদি কোনো অপিনিয়ন থাকে, কোনো সাজেশন থাকে যেটা কিনা তাদের প্রতি খুব হেল্পফুল হবে, যদি বলতেন। জি স্যার, আমি বলবো যে স্যার আসলে যারা অলরেডি রিফিউজ হয়েছে, যে আশা না হারানোর জন্য, ভিসা যে হচ্ছে না এরকম না, ভিসা তো হচ্ছে, কিন্তু নিজের উপরে আত্মবিশ্বাস রেখে ভালোভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য। কারণ ইন্টারভিউটা যেমনটা স্যার আপনি আগে মানে প্রতিবারই বলেন, আসলে খুবই ইম্পর্টেন্ট। যেমন
আমি এবার যখন গেলাম এম্বাসিতে, তখন আমার ঠিক একজন আগে একটা ভাইয়া ছিল ফুললি ফান্ডেড মাস্টার্স প্রোগ্রামে। উনি কিন্তু রিফিউজড হয়েছে। মানে উনি দেখলাম যখন ওই যে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছিল তখন থেকে ওনার হাত বেশ ঘামছিল, ফিঙ্গারপ্রিন্ট দিতে পারছিল নার্ভাসনেসের কারণে। তখন তার যায় নাই, উনি ফুললি ফান্ডেড। কিন্তু যখন উনি ইন্টারভিউ ফেস করছে, ভিসা অফিসার ওনাকে দিতে চাচ্ছিল, সময় নিচ্ছিল, ওনাকে কোয়েশ্চেন করছিল, কিন্তু উনি অনেক পরিমাণে মামলিং করছিল, অ্যান্সার বলতে পারছিল না। উম, তারপরে ভিসাটা হয় নাই। তো আমি আসলে বলবো যে ভিসা হচ্ছে ভিসা ইন্টারভিউর জন্য যে প্রিপারেশনটা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে সবাই যারা রিফিউজ হয়েছে দাঁড়ানোর জন্য, যে ইনশাল্লাহ নামাজ পড়ে দোয়া করার জন্য, অবশ্যই ভিসা হচ্ছে, দাঁড়ানোর চেষ্টা করার জন্য বলবো। আচ্ছা, এখন যেটা সবাই বেশি অপেক্ষা করছে যেটা শোনার জন্য, সেটা হচ্ছে যে আপনার যেদিন ইন্টারভিউ ছিল সেদিনের এক্সপিরিয়েন্স আপনি সবার উদ্দেশ্যে বলবেন। এম্বাসিতে যাওয়ার পর কি কি হলো, কি কি কোশ্চেনের সম্মুখীন হলো? স্যার, যেদিন ভিসা ইন্টারভিউ ছিল, ওই দিন আমি তো সকালবেলা ইন্টারভিউ ছিল, আমরা চলে যাই প্রায় 1.5 ঘন্টা আগে চলে যাই। তো ওখানে যাওয়ার পরে বেশ লম্বা লাইন ছিল বাইরে। তখন আমার যেহেতু ছোট বেবি আছে, তো দেখলাম বেবি থাকার কারণে সব জায়গায় প্রায়োরিটি দিচ্ছিল, যে আমি লাইনে দাঁড়াইতে হয়, আমাকে একটু সামনে নিয়ে যাচ্ছিল, সব জায়গায় সেম প্রায়োরিটিতে অপেক্ষা করা লাগে না। তো ভিতরে যাওয়ার পরে তো অনেকক্ষণ আহ, দেখলাম যে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। তখন তো সেম, যেহেতু আগে একবার রিফিউজ হয়েছি, তো স্বাভাবিক কারণে নার্ভাসনেসটা একটু বেশি ছিল। আবার এট এ টাইম একটু হচ্ছে নিজের উপরে কনফিডেন্ট ছিল, কারণ যেহেতু এবার প্রোফাইলটা ফুললি ফান্ডেড স্কলারশিপ আছে, তারপরে গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ আছে, তো সে করে একটু কনফিডেন্ট ছিল। কিন্তু যাই হোক, যখন আমার সামনে ওই যে 7-8 জন যখন লাইনে ছিল, আমিও ওয়েটিং এ ছিলাম, তখন দেখলাম যে প্রত্যেকেরই ভিসাটা রিফিউজ হয়েছে। তখন তো নার্ভাসনেস আরো কাজ করতেছিল, যে ভিসায় আমি 7 নম্বর কাউন্টারে ছিলাম। একটা ব্রিটিশ মহিলা ছিল, খুবই সুন্দর করে, একটু মিডল এজ। কিন্তু উনি যখন সবাইকে ইন্টারভিউ নিচ্ছিল, ওনার মুখে কোনো স্মাইল ছিল না, কারো দিকে তাকাচ্ছিল না, জাস্ট পাসপোর্ট আইটেম পাসপোর্ট, মানে খুবই বিজি, খুবই শর্ট টাইমের ভিতরে রিফিউজ করে দিচ্ছিল। তো পরে যখন আমার সাথে তো আমার হাজবেন্ড ছিল, বেবি ছিল, তখন সময়ও দেখা গেল উনি বললো যে আপনার রাইট ইন্ডিয়ান পাসপোর্ট, একদম আমার দিকে তাকালো না, মুখে সবার মধ্যে সেম। তখন আমি বললাম যে অফিসার, মে অলসো শো ইউ মাই গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ লেটার অ্যালং উইথ মাই ইন্ডিয়ান পাসপোর্ট, যেমনটা আপনাদের ওই যে ইন্টারভিউতে মেন্টরস আমাকে বলছিল বলার জন্য। তো বলার পরে দেখলাম উনি একটু নড়েচড়ে আমার দিকে তাকায় পরে বললো যে ইয়েস ইউ ক্যান। তখন আমি দিলাম, দেওয়ার পরে হচ্ছে উনি আমাকে কোয়েশ্চেন করতে থাকলো। আমাকে প্রায় 8টা কোয়েশ্চেন করছে। প্রথম যখন কোয়েশ্চেন করলো, প্রথম কোয়েশ্চেনটা ছিল হোয়াই দিস ইউনিভার্সিটি। তখন যেভাবে আমি প্রিপারেশন নিচ্ছি, ওভাবে আমি একদম ঠান্ডা মাথায় মানে যতটুকু ঠান্ডা মাথায় থেকে করা যায় ওরকম অ্যান্সার করলাম। করার পরে বললো যে হোয়াট ইজ ইউর রিসার্চ, যেহেতু আমি হোয়াই দিস ইউনিভার্সিটির ভিতরে আমার স্কলারশিপের কথাটা মেনশন করলাম, তারপরে আমার প্রফেসরের কথা মেনশন করলাম, তারপর রিসার্চ টিচার সম্পর্কে জানতে চাইলো। তারপরে ওইটা আমি অ্যান্সার করলাম। তারপরে বললো যে ফান্ডিংটা কিভাবে হচ্ছে পেলাম, বা প্রসিডিউরটা কিরকম ছিল, ওইটা বললাম। তারপরে আবার আমার ফিউচার গোল সম্পর্কে জিজ্ঞেস করলো, ফিউচার গোল বললাম। তারপরে চলে আসলো হচ্ছে আমার স্পাউস হচ্ছে আমার সাথে যাবে, কতদিন থাকবে, তখন বললাম। বলার পরে আহ, তারপরে বললো যে আমার বেবি কতদিন থাকবে। তখন আমার বেবিটাও হচ্ছে BS61 ফর্মে একটা দেওয়া ছিল। তখন আমি, ও তো ছোট, তখন আমি বললাম যে আমার বেবি আমার সাথে যাবে, কিন্তু ওর জন্য যদি দেখে সেন্টার প্রপারলি ম্যানেজ করতে পারি, তাহলে ওকে আমার কাছে রেখে দিবে, ওরকম কন্ডিশনে রেখে, যেরকমটা মানে আমাকে হচ্ছে মেন্টররা গাইডলাইন করছে, আমি তো ওরকম কন্ডিশনে রেখে অ্যান্সারটা করবো। তখন হচ্ছে উনি আরো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, যে আমি আসলে এখানে যে আসবো, আমি কোথায়, মানে ফিউচার প্ল্যান যে সাজালাম, ওটা কিভাবে কি করবো, এটা আমি কিভাবে মোটিভেট হলাম। তখন ওইটা নিয়ে আরেকটু 2-1 লাইন বললাম। তারপর উনি আমাকে লাস্ট আবার বললো যে তোমার স্পন্সর কে। তো স্পন্সরের কথা বলাতে আমি এটা বললাম, স্পন্সর কি করে ডিটেলস করলাম। বলার পরে উনি আমাকে কিছুক্ষণ পজ দিল, পজ দিয়ে পরে বললো তুমি আবার রিপিট করো তোমার স্পন্সরকে। তখন আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, কারণ যতক্ষণ সবাইকে তো দেখলাম যে আমাকে যেমনটা আগে গত বছর আমাকে 30 সেকেন্ড ম্যাক্সিমাম সময় দিছিল, যে হোয়াই দিস ইউনিভার্সিটি,
হচ্ছে হুইজ স্পন্সর এটা বলে আমাকে রিফিউজ করে দিচ্ছিল। কিন্তু এবার যেহেতু সময় নিচ্ছিল, ভিতরে একটা কনফিডেন্টও কাজ করছিল, আবার যত সময় যাচ্ছিল একদম নার্ভাসনেস, আমার হার্টবিট এত পরিমাণ বাড়ছিল, তখন আমার মনে হচ্ছিল স্যার, উনি যখন শেষের দিকে আমাকে আবার জিজ্ঞেস করলো যে তোমার স্পন্সর কি করে আবার বলার জন্য, তখন একটু নার্ভাস হয়েছে, কিন্তু এটা আমি ভিতরে হয়েছে ওনাকে বুঝতে দেয়নি। বলার পরে উনি কিছু সময় পজ নিল, কিছু টাইপ করতেছিল, তখন তো আমি বুঝলাম যে এর আগেও একবার ইন্টারভিউ দিলাম, এই সময়টায় উনি হয়তো আমাকে রিফিউজ করে দিবে না অ্যাকসেপ্ট করবে। তখন ওই সময়টায় আমার হার্টবিট চিন্তা করলে এখন মনে হয় স্যার, কারণ পুরোটা রুম তো একদম সাইলেন্ট থাকে, আমার মনে হচ্ছিল আমার হার্টবিট মনে হয় পুরো রুমের মানুষ শুনতেছে, যেরকম মনে হচ্ছে, কারণ এখন তো ডিসিশন আসবে। তখন দেখলাম আমাদের 3টা পাসপোর্ট উনি একসাইড করে রেখে দিল, রেখে দিয়ে উনি একদম ওনার যে হচ্ছে টেবিলের পাশে যে রিজেকশন লেটার গুলো ছিল, কোনো কংগ্রাচুলেশন লেটার ছিল না। কোথা থেকে উনি কংগ্রাচুলেশন লেটার আনলো, হয়তো বা টেবিলের নিচে, বা আমি ঠিক দেখি নাই, আমার তখন এতই নার্ভাস লাগতেছিল। যতক্ষণ ইন্টারভিউ ছিল ততক্ষণ নিজেকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করছিলাম। তখন উনি অ্যাপ্রুভাল লেটারটা দিয়ে বললো যে কংগ্রাচুলেশন, আমি অ্যাপ্রুভিং ভিসা। তখন আমি খুশি, আমি খালি দেখতেছিলাম যে আমার পাসপোর্ট কি প্রিয়টাই রেখে দিছি কিনা, ওইটা নিয়ে একটু টেনশনে। তখন যখন দেখলাম যে না, ফাইনালি পাসপোর্ট দেয় না, আমার I-20 ফেরত দিল। স্যার তখনকার আসলে আমার আর কিছুই মনে নেই, দিল উনি আরো কি কি বললো আমার কিচ্ছু মাথায় নাই একদম। আমার মনে আছে মানে আমি খালি আমার বুকের বাম পাশে হাতটা রেখে, মানে আমার মুখ থেকে হাসি সরতেছিল না, চোখে পানি চলে আসতেছিল একদম, মানে আমার মনে হচ্ছে কান, আমার পুরা ফেস একদম গরম হয়ে গেছিল, আর হার্টবিট মনে হচ্ছিল এত ফাস্ট হচ্ছিল যে আমি এখনো স্যার মনে হইলে যে মনে হয় যে কিভাবে কি হইলো, বা এটা মনে হইলে মনে হয় আল্লাহর প্রতি শুকরিয়া, আসলে শেষ শেষ করা যাবে না বলে। এই তো স্যার, এটাই। আচ্ছা, সো অভিনন্দন আরো একবার জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, আপনার ভিসা হয়েছে। আমরা সকলে খুব খুশি হয়েছি, যারা এখানে উপস্থিত আছেন সবাই খুব খুশি হয়েছে, এবং কারো ভিসা হইলে সেটা শুনতে দেখতে অনেক ভালো লাগে। আর যেহেতু আপনি সেই ক্যান্ডিডেট যিনি ভিসা হয়েছে, তো আপনার অনুভূতিটা আসলে তারাই ফিল করতে পারবে যাদের ভিসা হয়েছে এরকম। আর তাদের খুশি তো আরো দ্বিগুণ যারা প্রথমবার রিফিউজড হওয়ার পর দ্বিতীয়বার ভিসা হয়েছে। আপনার এই সফলতার পিছনে আমাদের ভূমিকের অবদান যদি থাকে সেটা বলবেন। আমাদের ভূমিকের কি কোনো অবদান ছিল আপনার এই সফলতার পিছনে? স্যার এখানে আসলে একটু স্যার লাউডলি বলবেন ম্যাম, আপনার ভয়েসটা একটু লোয়ার আসছে, একটু লাউডলি বলবেন। স্যার ভূমিকার অবদান কি ছিল, মানে ওই কোয়েশ্চেনটাই আসলে রাখা উচিত না, কারণ এখানে কোনো কোয়েশ্চেন রাখার মতো কিছু নাই। আমার পুরো জার্নিটা আমি ভূমিকের সাথেই ছিলাম। তো এই 1 বছরের একদম রিফিউজ হওয়ার পরে থেকে, ইনফ্যাক্ট আগে থেকে, কারণ আমি প্রথমবার তো রিফিউজ হয়েছিল তখন 5% ছিল না, তখন থেকে আপনাদের প্রতি যে একটা আস্থা ভরসা যে জায়গা ছিল, সেই জায়গা থেকে আপনাদের ফাইল প্রসেসিং এ আসা, ওখান থেকে আসার পরে স্যার মানে এই 1 বছরের জার্নিটায় যে আমি কখনো মানে ঘুমের থেকে থাকে না যে একটা বিন্দুমাত্র একটা খারাপ আহ, ব্যবহার বা একটা তুচ্ছ তাচ্ছিল্য যেমনটা হয়, বা ওরকম কিছুই পাই না, একদম মনে হচ্ছে সমান গুরুত্বের সাথে, একদম আমি যেরকম আমার বিষয়টা নিয়ে আমি যতটা এক্সাইটেড, স্পেশালি অরণ্য স্যার তো আমার ফাইলটা হ্যান্ডেল করছে, তো অরণ্য স্যারকে হয়তো আমি একটু বেশি ডিস্টার্ব করে ফেলছি, আপনি জানেন। কিন্তু স্যার কখনোই বিরক্ত হইতে দেখি নাই, বা আমাদের যারা মেন্টর ছিল বা আপনি ছিলেন, মানে কখনোই মানে ডিসরেসপেক্টফুল বা অথবা নেট এটা থাকে না, একটা ফাইল প্রসেসিং একটা কোনোরকম আমি অবহেলা পাইনি। একদম অলওয়েজ যখনই আমি কোনো প্রবলেমে পড়ছি, জাস্ট আমি জানাইলাম, আমি এটা সলিউশন পেয়ে গেলাম, বা অ্যাটলিস্ট মেন্টাল সাপোর্ট। তারপরে এরকম হয়েছে যে আমি যখন সাপ, তো আপনি তো সবাই জানেন, তাও তো বলতে হয়, কারণ অরুণ স্যার আমার ফাইলটা দেখছিল যখন একদম মাঝামাঝি আমার অফার লেটার চলে আসছে, তখন I-20 আসছে, তখন আসার পরে প্রথমবার তো আমার 52% স্কলারশিপ ছিল এই I-20-তে। তখন আমি বলছি যে স্যার আমার ওই যে মাঝখানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছিল, যে আমি হয়তো আর সামনে আগাবো না, আমার পক্ষে আর সম্ভব না। আমার হাজবেন্ড আমাকে বলে দিছিল যে আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, কারণ আমাদের এই যে 2.5 বছর 3 বছরের জার্নিটা, সেই শুরু থেকে আমাদের ফ্যামিলির কেউই জানে না, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি তো কেউ জানেই না, আর আমার আম্মু জানতো এই, আর আমার হাজবেন্ড আর আমি, আর কেউই জানতো না আমাদের জার্নিতে। তো যত ধরনের ফাইন্যান্সিয়াল প্রবলেম বা এগুলো সব নিজেরাই হ্যান্ডেল করার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে এক পর্যায়ে আমাদের অফারটা আসার পরও আমরা অরণ্য স্যারকে জানিয়ে দিয়েছিলাম যে স্যার আর মনে হচ্ছে
আগাতে পারবো না, সম্ভব না, আমাদের ফাইলটা ক্লোজ করে দেন, আমরা আর আগাতে চাচ্ছি না, একদম একদম ফাইনাল ডিসিশন নিয়ে স্যারকে জানাইছিলেন। তখন স্যার আমাকে ফোন দিছিল, যে বললো আমাদের এম্বাসি ডেট নেওয়া আছে, একটা অফার লেটার আসলো আমাদের। আমার যে স্যার সবসময় বলতো যে আমার প্রোফাইলটা ভালো, বা এটা স্যার এটা নিয়ে কাজ করতে চাই, দেখা যাক, স্যার স্যার বেস্ট দিয়ে ট্রাই করবে, একটা বেস্ট কিছু আনার ট্রাই করবে। ওর এই কথা বলার পরে স্যার আমাকে সাথে সাথে ফোন দিল, যে বললো আপনি সবকিছু প্রায় রেডি, এখন আপনি তো চাইলেই স্টপ হয়ে যাওয়া পারবেন না, এখন স্টপ হওয়ার প্রয়োজন নয়, বাকিটা আমি আমি দেখতেছি। স্যার নিজের দায়িত্বে এটা নিল, যে আপনার এই ব্যাপারটা ফাইন্যান্সিয়াল যে প্রবলেম ফেস, ওইটা আমি দেখতেছি, আপনি অ্যাটলিস্ট এম্বাসি পর্যন্ত যান, যে আমি দেখতে চাই আসলে কি হয়, অ্যাটলিস্ট আপনি দেখেন কি হয় এম্বাসি। স্যার আমাকে ফোর্স দিল যে এম্বাসি পর্যন্ত যান, টাকার এটা মানে যে প্রবলেম ওইটা ওভারকাম হয়ে যাবে, ওটা নিয়ে টেনশন করার কিছু না, ওটা আমি দেখবো। তো স্যারের ওই কথাই, যে অন্য কেউ হলে কি করতো, যে আচ্ছা ঠিক আছে, কারণ আমাদের তো আপনাদের তো এটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই। কিন্তু স্যার আমাকে ওই জায়গা থেকে বললো যে আপনি এম্বাসিতে যান, ভিসা হোক না হোক, এই টাকা পয়সা নিয়ে এটা নিয়ে এখন টেনশন করার কিছু নাই, আপনি তো স্যারের ওই সাপোর্ট পেয়ে আবারও মাঝ রাস্তা থেকে স্যার পুশ করলো। আবার স্যার আমাদের ফাইল প্রসেসিং ওইটা নিয়ে ফাইল নিয়ে কাজ করে থাকলো, ফাইনালি I-20 আসলো। তারপরে হচ্ছে আমাদের ওই যে ডেট ম্যানেজ করার যে ব্যাপারটা, ওইটাও স্যারই দেখলো, কারণ আমাদের ওই মুহূর্তে একদম দেয়ালে পিঠ ঠেকা, যেরকম একদম পিঠ থেকে গেছে ওরকম অবস্থা ছিল, স্যার তো পুরোটাই জানতো। তো স্যার ওই জায়গা থেকে পুশ করে করে সামনে আনতেছিল, আমার কাছে শুধু আমার প্রোফাইল ছিল, আর স্যার আমার এই প্রোফাইলটা কিনে যতটুকু বেস্ট কাজে লাগানো যায় স্যার ওইটাই করছে। তারপরে যেটা ম্যাজিক্যাল মোমেন্ট যেটা হচ্ছে, আমার ইন্টারভিউ ঠিক 13 দিন আগে আমার প্রথমে তাই 52% গ্লোবাল স্কলারশিপ ছিল। তারপরে স্যার আমাকে হচ্ছে একদিন ফোন দিল, যে আপনার একটা ইন্টারভিউ হতে পারে হচ্ছে প্রফেসরের সাথে। এর আগেও যে ফান্ডিং এর ব্যাপারে, ফুল ফান্ডের ব্যাপারে স্যার আমাকে কিছু গাইডলাইন দিল। তারপরে বললো আগামীকালকে আপনার এটা ইন্টারভিউতে হইতে পারে একটা সময়ের মধ্যে। তারপর ওই হিসাবে তো আমি মনে করলাম যে এরকম হবে, আমার আমি হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, কোনো রিসার্চ পেপার নাই, কিছু নাই, তো আমার তো আর ফুল ফান্ডিং হবে না। তো ওইটা নিয়ে জাস্ট আমি আশা করি নাই যে আচ্ছা ইন্টারভিউ আসবে হয়তো। তো আমি তখন ইনফ্যাক্ট তখনও কিন্তু আমি অত সিরিয়াস ছিলাম না, কারণ আমি এর আগে রিফিউজ হয়েছি, তো এই জন্য এবার এত আশা রাখি নাই যে হবে, বা ওরকম একদম মন খারাপ ছিল। তখন যেদিন প্রফেসর, তারপরের দিন প্রফেসরের ইন্টারভিউ ছিল সন্ধ্যা 7টায়, তো স্যার আমাকে 5টার দিকে বললো যে এরকম হবে, আপনি প্রিপারেশন নিতে থাকেন। তখন আমি হচ্ছে টুকটাক একটু প্রিপারেশন, স্যার কিছু গাইডলাইন দিল, বা সেই অনুযায়ী একটু গুগলে রিসার্চ করতেছিলাম যে কি হয় বা কি কি কোয়েশ্চেন হতে পারে, বা আমার যে প্রফেসর উনি আমার ইন্টারভিউ নিল, তো ওই প্রফেসরের সম্পর্কে একটু টুকটাক ধারণা নিচ্ছিলাম এই 1-1.5 ঘন্টার মধ্যে। ওইটাই ছিল আমার প্রিপারেশন। তারপর 7টার দিকে প্রফেসর হচ্ছে ওই যে গুগল মিটে ভিডিও কলের মাধ্যমে প্রায় হচ্ছে 47 মিনিটের, যে মিনিট আসলে আমি ভুলবো না, 48 মিনিটে বলার জন্য একদম 1 মিনিট 47 মিনিটের একটা গুগল মিটে ভিডিও কলের ইন্টারভিউ ছিল। তো অরুণ স্যার বলছিল ইন্টারভিউ শুরু হওয়ার আগে ইন্টারভিউতে কি হয় না হয় একদম শেষ হলে আমাকে সাথে সাথে জানাবেন। তখন আমি বললাম যে জি স্যার, ঠিক আছে। আর স্যার বললো অবশ্যই সুযোগ কাজে লাগাইতে হবে। আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করলাম। তো ওনার ইন্টারভিউ শুরু হওয়ার পরে উনি একদম যত ধরনের কোয়েশ্চেন আছে আমার সিভি ধরে ধরে, বা যা 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 কোয়েশ্চেন করা যায়, আমার তো সবকিছু মনেও নেই, সবকিছু কোয়েশ্চেন করলো আমি জাস্ট যেহেতু বেশি প্রিপারেশন নিতে পারি নাই, তো আমার মনে হচ্ছে এটাই প্লাস পয়েন্ট ছিল, এই জন্য অত মাথায় কিছু ছিল না, জাস্ট ইনস্ট্যান্ট আমার সিভিটা ধরে ধরে আমি জাস্ট অ্যান্সার করতে থাকলাম হাসি মুখে। তো প্রফেসর মাঝখানে একটা পর্যায়ে বলল যে আমরা এই বছর এই স্কলারশিপটা খুবই রেয়ার, আমরা 4 জনকে আমি নিব, আমি অলরেডি 2 জনকে পেয়ে গেছি। তখন আমি আবার হাসি খুশি ভাবে বললাম যে তাহলে তো এট এনি কস্ট আমার এই সুযোগটা কাজে লাগাইতেই হবে। তখন উনি হাসি দিল, বললো যে আচ্ছা বেস্ট অফ লাক, তুমি আচ্ছা চেষ্টা করো। তো তখন উনি কোয়েশ্চেন করতে থাকলো, উনি আমার কোয়েশ্চেন শুনতে থাকলো। তারপরে একটা পর্যায়ে মনে হচ্ছে 40 মিনিটের পরে, ঠিক 40 মিনিট পরে উনি আমাকে বললো যে আমি তো আমার থার্ড যে হচ্ছে ক্যান্ডিডেট তাকে পেয়ে গেছি, জিটিএস স্টুডেন্ট পেয়ে গেছি, কংগ্রাচুলেশন। এটা বলার পর আমি আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমাকে নিয়ে নিল, বা আমি পেয়ে গেলাম, মানে আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না। তখন উনি আবারও সেকেন্ড টাইম কংগ্রাচুলেট করলো। তারপরে আমাকে বললো যে মান্থলি স্টাইপেন্ড $1,000 স্টাইপেন্ড সহকারে উনি আমাকে অ্যাপ্রুভ করলো।
তখন বললো যে তুমি এখন ইমিডিয়েট তোমার ভিসার হচ্ছে ডেট নিয়ে নাও, আশা করি তোমার প্রবলেম হবে না। তখন আমি বললাম যে আমার তো অলরেডি 13 দিন পরে ইন্টারভিউ। পরে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যত দ্রুত সম্ভব নতুন করে I-20 বা আমার জিপিএ লেটার, অফার লেটার ওটা দিয়ে দিচ্ছি। এটা বললো। তারপরে ওনার ইউনিভার্সিটি উনি কি কি রিসার্চ করলো বা কি কি নিয়ে কাজ করে বা ফিউচার কি হবে, এগুলো 7-8 মিনিটের একটা উনি কথা বলতেছিল। ওটা বলে তারপরে উনি আমাকে আবারও কংগ্রেচুলেট করেন। ফাইনালি 47 মিনিট পরে এটা ইন্টারভিউ শেষ করলো। তারপরে তো এটা হওয়ার পরে আমি আসলে তখন আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি মানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে, আমি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে, বিজনেস ব্যাকগ্রাউন্ড বা এরকম থেকে আমি এটা পেয়ে গেছি, আমার বিশ্বাসই হচ্ছিল না। তো তখন আমি প্রথম কলটা যদিও অরণ্য স্যারকে দিই নাই, প্রথম কলটা আমি আমার আম্মুকে দিছিলাম। আহ, মনে হচ্ছিল যে আমি যেন পাইনি, মনে হচ্ছে এই অ্যাচিভমেন্ট স্যারই পেলো, মানে এত এক্সাইটেড হয়ে যে শুভ স্যার হচ্ছে উনি তো এরকম পেয়ে গেছে, এরকম ছিল। তখন স্যার আমার কাছে বাকি ডিটেলস ওগুলো শুনলো, শোনার পর তো অনেক খুশি হইলো। তারপরে এই তো আহ, আর পুরো জার্নিতে তো আমি হচ্ছে ইন্টারভিউ যে প্রিপারেশন, যে গ্রুপের যে মেন্টরসরা ছিল, ওই যে সকলের মানে যে অবদান, এটা আসলে অস্বীকার করার মতো কিছুই নাই। যেমন আমি মেন্টরসরা ছিল ঐশী ম্যাম, পূর্বা ম্যাম, তারপরে মেঘা ম্যাম, সবাই তো এক একদিন এক একজন ইন্টারভিউ নিত, সাদিয়া ম্যাম, তারপরে সরল স্যার, সুযোগ স্যার বা তৃষা ম্যাম, সবাই হচ্ছে এতটা সাপোর্টিভ ছিল। এবং আমার যেদিন ইন্টারভিউ, তার 1 সপ্তাহ আগে থেকেই একটা স্যাররা সকলে হচ্ছে একটা স্পেশাল একটা ইয়ে খুলে ফেলে হোয়াটসঅ্যাপে, যে এমন হয়েছে দিনে চারবারও ইন্টারভিউ নিচ্ছে। আর শুভ স্যার এরকম হয়েছে যে শুভ স্যার ভোর 4টার সময় আমার ইন্টারভিউ নিচ্ছে, নামাজ পড়ার পরে ইন্টারভিউ নিচ্ছে। আবার এরকম হয়েছে স্যার 12টার সময় ইন্টারভিউ শুরু করছে, একদম আসরের আজান দিয়ে ফেলছে, তার ফাঁকে স্যার স্টুডেন্টদেরকে বলতো যান জোহরের নামাজ পড়ে আসেন, তারপরে ইন্টারভিউ হবে। তো এরকম নামাজের জন্য অলওয়েজ একটা ব্যাপার ছিল যে তাগিদ দেওয়া হইতো। আহ, তো আবার যে স্যার এই যে একটু আগে ইন্টারভিউ নিচ্ছিল, যে কি কি ভুল হচ্ছে বা আসলে আমার মনে হয় ওগুলো আমি কিছুই জানতাম না। এই যে এখন স্যারেরা যেভাবে ভুল ধরে দেয়, যে এটা আসলে মনোযোগ দিয়ে শোনা উচিত, কারণ আমি নিজের ভুলটা নিজে বোঝা যায় না। স্যাররা তো মেন্টরস যারা আছে বা স্যারেরা খুবই এক্সপেরিয়েন্স, এবং যেটা বলে এটা আসলেই আমি দেখি যে বা অন্যান্য যাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনি যখন শেয়ার করে, তখন মনে হয় যে এই যে এগুলা যে যে ভুলগুলা ধরাই দেয় বা ওটা ক্লাসে যখন থাকার পর অনেক কিছু শেখা যায়, বা নিজের যে প্রবলেমটা ওইটা থেকে বা অন্য আরেকজনের একটা প্রবলেম হলো ওটা শুনলে অনেক কিছু শেখা মানে শেখা যায়। যেমন আমার ইন্টারভিউর আগেও সুজু স্যার বা অরণ্য স্যার, তারপরে যে ম্যামরা, মেন্টরস, সবাই যেরকম যেরকম আমাকে সাজেস্ট করতো, আমি ট্রাই করতাম যে ওটা ফলো করার। এই যে স্যার আমার হচ্ছে আলাদা করছিল। তো সো ভূমিকার স্যার যে স্যার কোয়েশ্চেনটা যে ছিল ভূমিকার কি অবদান ছিল, আসলে আমি বলবো যে কোথায় আসলে কোন ক্ষেত্রে অবদান ছিল না, যে আমার কোয়েশ্চেন এটা মানে এটা যে আমার যদি ভবিষ্যতে, আমার মনে হয় কখনো, আমার হাজবেন্ড অলওয়েজ বলে যে কখনো যদি কৃতজ্ঞতা প্রকাশ করার জায়গা আসলে কখনো মানে ভূমিকার প্রতি আমার যাতে কখনো কম না হয়। এই যে কৃতজ্ঞতা আসলে বলে মানে যতটুকু সম্ভব আমার সর্বোচ্চ আমি অলওয়েজ অলওয়েজ ট্রাই করবো যে আসলে এটা একটা উসিলা, আল্লাহ তো এক একজনের এক একটা কিছু উসিলা এক একটা কিছু দেয়। তো আমার মনে হয় যে ভূমেক হচ্ছে আমার হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে সেই উসিলাটা। তো আমি আসলে ভূমেকের প্রতি আসলে এটা মন থেকে, এটা তো আসলে মুখস্থ কোনো স্ক্রিপ্টেড কিছু না, আহ একদম মন থেকে আমি অনেক কৃতজ্ঞ। মানে একদম ফ্যামিলির মতো পুরো সাপোর্ট পাইছি, তারপরে সব ধরনের একদম যখনই আসলে এই জিনিসগুলো আসে, তখনই মনে হয় যে আসলে কৃতজ্ঞতা কখনো যাতে কম না হয়, কৃতজ্ঞতা বোধটা এতটাই বেশি থাকা উচিত। স্যার এটাই। ওকে, ধন্যবাদ। সো জাকিয়া উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করলো। সো উনি প্রথমবার রিফিউজ ছিল। So, আপনাদের এখানে অনেকে আছে যারা শুনছে বা পরবর্তীতে আমাদের ভিডিওটি শুনবে, আসলে প্রথমবার অনেকে আমাদের এখানে রিজেক্ট হয়েছে, পরবর্তীতে কিন্তু ভিসা হয়েছে। সো হতাশ হওয়ার কিছু নেই। আপনি যদি লেগে থাকেন বিশ্বাসের সাথে, টুডে টুমোর ভিসা হবে। হয়তো এখন একটু অবস্থা খারাপ, একটু ধৈর্য ধরেন, দেখবেন কিছুদিন পর আবার ভালো হয়ে গিয়েছে। সো আপনি ধৈর্য ধরেন, বিশ্বাস রাখেন, তাহলেই হবে। সো কথা বাড়াবো না, যেহেতু আরো 2টা ভিসা এক্সপিরিয়েন্স আছে। সো চলে যাব অরণ্য স্যারের কাছে, যিনি ওনার ফাইলটা প্রসেস করেছে। সো ওনাকে জি,
কংগ্রেচুলেশন ম্যাডাম। সো আপনার এই মানে অনেকদিনই তো হলো আপনার এই ফাইলটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছি, বাট আমার একটা কেন জানি পজিটিভ আপনার ফাইলটা যখন আমি প্রসেস করছিলাম আমার কেন জানি আহ, আপনার ফাইলটা নিয়ে অনেক পজিটিভনেস কাজ করতো। এক দ্বিতীয়ত হচ্ছে যে আমি আপনাকে যখন আপনার ইউনিভার্সিটির মানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে, অফার লেটার আসছে, এর মধ্যেই হচ্ছে ওইখানে আপনার ফান্ডিং এর জন্য রিকোয়েস্ট বা যা যা করা লাগে ওগুলো আমি মিডিলি করে দিচ্ছি আপনাকে না জানিয়ে আর কি। ঠিক আছে, বাট এত ইজিলি যে আপনি পাবেন হয়তো আপনার লাক ফেভার করেছে তার জন্য পেয়েছেন। যাই হোক, সো আপনার আপনার হাজবেন্ডের আপনার বেবির জন্য অনেক অনেক শুভকামনা রইলো। অ্যান্ড যেখানেই থাকেন অলওয়েজ ভালো থাকেন, দোয়া রইলো। জি স্যার, দোয়া দোয়া রাখবেন স্যার। আচ্ছা, আমাদের 13 তারিখ ফ্লাইট, অবশ্যই আপনাকে ফোন দিব, দোয়া রাখবেন। জি, আপনার হাজবেন্ড কি সাথে আছে ম্যাডাম? হ্যাঁ, আছে। আচ্ছা। সো ওনার কেমন লাগছে, ভাইয়ের কেমন লাগছে আপনাদের ভিসা হওয়ার পর? সো ওনার থেকে একটু এক্সপিরিয়েন্স হুম শুনি। হুম। আসলে একটা ফ্যামিলি যখন ইউএসএ তে যায়, মানে একজন ম্যারিড ওম্যান, আসলে তখন আসলে সাপোর্টিং এর বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন আপনি কোথাও যেতে চাচ্ছেন, আপনার হাজবেন্ড যদি এগ্রি না হয়, আপনার কিন্তু অনেক স্ট্রাগল করে যেতে হবে। আর অন্যদিকে আপনি যখন কোথাও যেতে চাচ্ছেন, যখন আপনার হাজবেন্ড আপনার সাথে থাকে, সাপোর্ট দেয়, সেটার এক্সপিরিয়েন্স কিন্তু অন্যরকম। সো অবশ্যই আমরা তার মুখেই শুনবো আসলে তিনি যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছেন তার ওয়াইফকে জি এবং স্যার, খুবই ভালো একজন আমি মানুষ। যদি বলি যে আমার হাজবেন্ডের সাপোর্ট ছাড়া আসলে, যে আমার হাজবেন্ড বলতো সবসময়, এখনো বলে যে তোমার যেটা অ্যাচিভমেন্ট সেটাই আমার অ্যাচিভমেন্ট, আমি চাই তুমি আকাশ আকাশ ছোঁয়া, আকাশ সমান উপরে যাও, যে যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন ওটা আমি দিব। তো ওটা অলওয়েজই বলতো, যে ওই সাপোর্টটা তো ছিল, আর মাথার উপর আল্লাহ ছিল, আল্লাহ মানে এটাই। উনি কি আছে আপনার সাথে? আছে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। জি, আপনি যদি একটু বলতেন, সংক্ষেপে, বেশি সময় নিব না, 2 মিনিট বলেন আপনার কেমন লাগছে আপনাদের ভিসা। জি, আলহামদুলিল্লাহ, প্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আর রুমমেট এর সাথে আসলে কাজ করে আমার খুব মানে আমি নিজে আনন্দিত এবং খুব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আপনাদেরকে আরো অনেক লম্বা এবং অনেক নেক হায়াত দান করুক এবং দীর্ঘজীবী প্রতিষ্ঠানকে অনেক দূর নিয়ে যায়। স্যারদের কথা তো আমার ওয়াইফ বলছে, আমি শুনতে পাইছি এবং আমি নিজেও সবসময় শুকরিয়া আদায় করি। এবং প্রতিষ্ঠানের প্রতিও আমার একটা সবসময় মানে মনের ভিতর থেকে সবসময় থাকবে আশা করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমরা কি অন্যান্য যে এজেন্সি গুলো আছে ওদের মতো? না, সেটা নাই। এটা তো আমি মানে শুরু থেকে আপনাদের আসলে অনলাইনে ক্লাস আমরা যখন এই রিজেকশন হয়েছি তার আগে থেকেই আপনাদের সাথে ক্লাস করার পরেই আমি সবসময় দেখতাম যে রাতে ক্লাস নিচ্ছেন হচ্ছে। তো এটা নিয়ে আমার সবসময় ভালো লাগতো আসলে যে স্যাররা একটু মানে অন্যরকম, মানে ক্লাস করার বিষয়টা আমাকে সবসময় সময় থেকে আমি যদি বলি যে আসলে এজেন্সি, তো আমি গেছি, এজেন্সির সাথে কথা হয়েছে, বিভিন্ন এজেন্সির সাথে কথা হয়েছে। তো ওইটা থেকে যদি বলি সবসময় ক্লাস করার সময় আমার মনে হচ্ছে যে আসলে স্যাররা অন্যরকম ক্লাস, অনলাইন যখন ক্লাস করতাম। তো আপনাদের প্রতিষ্ঠানে যায় তো আমি নিজেও আসলে আমার কাছে ভালো লাগছে যে আসলে এটা মনে হচ্ছে যে একটা নিজের পরিবারের মতোই। হ্যাঁ, তো এটা আমি বাসায় এসেও বলতাম যে আসলে স্যাররা একটু অন্যরকম। তো এটা আমি নিজেও পাইছি আলহামদুলিল্লাহ, যে ক্লাস, তারপর হচ্ছে আপনাদের ফাইল খোলা, তারপর ফাইলের পর আমি শেষ সিস্টেমে এসে আটকে গেছি। তারপর আমার সাথে আমার ওয়াইফের কথা হয়েছে, তো ওয়াইফকে বললাম যে আমি আর পারবো না, তুমি দেখো চেষ্টা করে। আর স্যাররা তো খুব ভালো, তো স্যারদের সাথে কথা বললে মনে হয় যে কিছু না কিছু সলিউশন হয়ে যাবে। তো স্যার তো সবসময় পজিটিভ। স্যার স্টুডেন্ট ফাইল ছিল হচ্ছে ভালো, তো স্যার সবসময় আশাবাদী। স্যার সবসময় বলতো যে আপনি চিন্তা করেন না, আমি আপনার বিষয়গুলো দেখতেছি, আর আপনার মাঝপথে এসে আমি আপনাকে আসলে এভাবে ছেড়ে দিব না, আপনি টেনশন করেন না, আমি ডেট বা অন্যান্য বিষয়গুলো দেখতেছি, আপনি আপনার দিকে ফোকাস দেন। এই স্যার। ওকে, ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাদের, এবং আপনাদের যাত্রা শুভ হোক। আমি মেন্টরদের কাছ থেকে একটু শুনতে চাই, আপনারা একটু কনগ্রাচুলেট সবাইকে বলবেন যে আসলে আমাদের জন্য দোয়া করতে আর কি, আমরা যেন আসলে এই টাইপ অফ মেন্টর আছেন যারা, পূর্বা, ঐশী, মেঘা, সাদিয়া মিম,
আসসালামু আলাইকুম জাকিয়া ম্যাম এন্ড স্যার, অনেক অনেক অভিনন্দন। আপনাদের সামনে দিনগুলো অনেক সুন্দর এবং ব্রাইট হোক, এটাই প্রত্যাশা করি। ভালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জাকিয়া ম্যাম এবং স্যার, আপনাদের জন্য হচ্ছে অনেক আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনাদের জন্য অনেক দোয়া রইল। কংগ্রেচুলেশন বোথ অফ ইউ গাইস। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন ম্যাম স্যার, আপনাদের সামনের দিন যেন আর সুন্দর হয়ে এই কামনা করি। কংগ্রাচুলেশন ম্যাম এন্ড স্যার। ম্যাম হচ্ছে সবসময় হচ্ছে রেগুলার ক্লাস করতেন, অনেক হার্ড ওয়ার্কিং ছিলেন, দ্যাটস ওয়াই হচ্ছে আপনি ভিসাটা গ্রেপ করতে পেরেছেন। আবার আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। জি ম্যাম, আমি আবারও আপনাদের সকলকে, আমার সকল মেন্টরদের আসলে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। যেভাবে আমাকে গাইড করছেন, আমার ভুলগুলো ধরাই দিচ্ছেন, সবসময় মোটিভেট করছেন, কোন কোন জায়গায় ল্যাক ছিল ওইটা নিয়ে কাজ করে দিচ্ছেন, ওইটার প্রতি আপনাদের সবার প্রতি, সকল মেন্টরদের প্রতি আমি আসলে অনেক 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 গ্রেটফুল। আমাদের জন্য দোয়া রাখবেন। জি, তিশা, মেঘা আছেন? Yes, sir. Assalamu alaikum, ma'am. Congratulations to both of you and your baby as well, ma'am. আপনাদের জন্য অনেক দোয়া রইল আপনাদের নেক্সট এবং আগামী দিনের জন্য, ম্যাম। জি, দোয়া করবেন। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা অনেক ব্যস্ততার মাঝে আমাদের সাথে সংযুক্ত হয়ে আপনাদের মূল্যবান ভিসা এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। সো গাইস, যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, আমাদের সঙ্গে থাকবেন। অনেকেই দেখে লিভ নিয়েছে, 9 জন, সমস্যা নেই। আসলে অন্যের সফলতার গল্প শুনে নিজের হতাশ হওয়ার থেকে আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জন্য, এবং যারা আসলে অন্যের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু ডাবল বরকতে সেটা রিটার্ন করে দেয়। সো সবসময় ভালো কিছু দেখলে শুনবেন, রেসপন্স করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে বাড়াই দিবে। আপনার যা আছে, যা চান সবগুলো বাড়াই দিবে। যারটা দেখে দোয়া করলেন তার থেকে বেশি আপনাদেরকে বাড়াই দিবেন। আর ধৈর্য জিনিসটা একটু অন্যরকম, বুঝছেন? আল্লাহর কাছে সবকিছু সম্ভব অসম্ভব। যতই আপনি মানে এরকম ভাগ্য নিয়ে কথা বলেন যে ও ভাগ্য নিয়ে জন্মেছে, ভাগ্য ছাড়া এটা হয় না, এগুলো আসলে ফলস কথাবার্তা। ঠিক আছে, এটা এক একজন এক এক মেন্টালিটির। আপনার থিঙ্কিং, আমার থিঙ্কিং, অন্য কারোর থিঙ্কিং, প্রত্যেকটা মানুষের থিঙ্কিং আলাদা। তবে আমার থিঙ্কিং আমি যেটা পেয়েছি, সৃষ্টিকর্তার উপর আসলে কোনো ডাউট রাখতে নাই যে আমি দোয়া করলাম করবে কি, অ্যাপ্রুভ করবে কি করবে না, এরকম প্রকার। আসলে আল্লাহ তাআলা আপনাকে সঠিক সময়ে আপনাকে সেটা দিবে। আল্লাহ তাআলার উপর ধৈর্য ধরেন। যাকে যদি ফার্স্ট টাইম রিজেক্ট হওয়ার পরে বাদ দিয়ে দিত, তিনি কি সফলতার মুখ দেখতে পেতেন? বা ইন্টারভিউর আগেও যে কোনো বাদ দেওয়ার চেষ্টা করেছিল, তখন বাদ দিলে কি পেতেন? আপনার এই কথাটা আপনি সবসময় বলবেন, তো ওই কথা আমাকে চাইছে যে আল্লাহ যদি আমার জন্য এটা মঙ্গলময় হয়, যদি আমার নিজেকে যদি এটা ভালো হয়, তাহলে যাতে আল্লাহ এটা কবুল করে। প্রথমত যখন এত দিলাম, খারাপ তো অবশ্যই লাগছে, আর নামাজে কান্না করলাম, কিন্তু কখনো অভিযোগ করিনি। যে তখনই আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি যে অবশ্যই এটা আমার জন্য ভালো ছিল না, আমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে, তো এই জন্য আল্লাহ পরীক্ষা নিচ্ছে। তো আল্লাহ তো মনের কথা জানেন, যাতে যেটা আমার জন্য ভালো হয় ওইটাই যাতে আল্লাহ তাআলা করে। তো এখন স্যার শেষ সময় এসে এমন কিছু আল্লাহ তাআলা দিল যেটা আমি চিন্তাও করি নাই, এবং যখন দিল আল্লাহ দুহাত তুলেই দিল। আপনার এই কথাগুলো আপনি সবসময় বলেন, যেগুলো আসলে একদম মানে আমার খুবই যেটা সবসময় আমি বিশ্বাস করি, এবং এটা এখনো শুনে এতই ভালো লাগলো যে মনে হচ্ছে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা শেষ করে আসলে প্রকাশ করা যাবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, আসলে দোয়া করে সেটার উপর কনফিউজ করে রাখবেন না। এটা কিন্তু খুবই মানে একটু, আল্লাহর কাছে কোনো কিছু কিন্তু সম্ভব অসম্ভব বলতে কিচ্ছু নাই। উনি, ওনার কাছে সবই সম্ভব, অসম্ভব বলতে কিচ্ছু নাই, তাহলে তো ইমানই থাকবে না। সো আপনি দোয়া করে ছেড়ে দেন, সমস্যা নাই, ধৈর্য ধরেন। দোয়া করলাম হবে কি হবে না, এইটা যার মনে আছে তার দোয়া কবুল হয় না অ্যাকচুয়ালি। আপনি দোয়া করে আপনি নিশ্চিন্তে ঘুমান, আল্লাহর ইবাদত করেন সময় সুযোগ মতো, বাট ডাউট রাখেন না দোয়া করার পর যে আল্লাহ এটা হবে কি হবে না।
এই একটা লেসন যে বুঝতে পারতেছেন বা পারছেন, তাহলে হচ্ছে মনে করেন যে আপনার দোয়া সব কবুল হয়ে যাবে। আর কখনো যদি দোয়া করে ডাউট রাখেন তাহলে হচ্ছে হবে না, ঠিক আছে? সো দোয়া করে জাস্ট নিশ্চিন্তে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্যান্ডিডেটের কাছে চলে। ধন্যবাদ জাকিয়া। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। স্যার দোয়া রাখবেন। স্যার আমি কি এখন যেতে পারি? জি জি জি,